ধরুন হঠাৎ পৃথিবী থেকে সব বিলিয়নিয়ারকে সরিয়ে দেয়া হলো, কিংবা এমন নিয়ম করা হলো যেখানে $100 কোটি বেশি সম্পদ কারো থাকা যাবে না, আর বাড়তি যে সম্পদ থাকবে তা সাধারণ মানুষের মধ্যে বিলিয়ে দেয়া হলো। তাহলে কেমন হতো? আমাদের প্রতিষ্ঠানগুলোর কি আদৌ কোনো উন্নতি হতো, নাকি আমরা বিশ্বের সেরা বিনিয়োগকারী ও উদ্ভাবকদের হারাতাম? এই বিষয়ে বিশ্বের শীর্ষ অর্থনীতিবিদ ও সমাজ বিশেষজ্ঞদের মতামত কি, তাই জানার চেষ্টা করব টিবিএস এক্সপ্লেনারে। সঙ্গে আছি আমি রঞ্জু ইফতেখার। বর্তমানে অতি ধনীদের সম্পদের পাহাড় নজিরবিহীন উচ্চতায় পৌঁছেছে। ফোর্বস ম্যাগাজিনের তথ্য অনুযায়ী বিশ্বে এখন রেকর্ড 3028 জন বিলিয়নিয়ার আছেন। তাদের মোট সম্পদের পরিমাণ $16.1 ট্রিলিয়ন। টেসলার কর্ণধার ইলন মাস্ক হয়তো শীঘ্রই ইতিহাসের প্রথম ব্যক্তি হিসেবে $1 ট্রিলিয়ন বা $1 লাখ কোটি বেতন পেতে যাচ্ছেন। আর এই সিদ্ধান্ত চূড়ান্ত হলে বাকিদের তুলনায় আরো অনেক দূর এগিয়ে যাবেন তিনি। বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী বর্তমানে বিশ্বের প্রায় 83 কোটি 10 লাখ মানুষ চরম দারিদ্র্য সীমার নিচে বসবাস করছেন, যাদের দৈনিক আয় $3 কম। জাতিসংঘের বিশেষজ্ঞদের দারিদ্র্য বিমোচনের ব্যয়ের হিসাব বিশ্লেষণ করে দেখা গেছে, যদি বিশ্বের সব বিলিয়নিয়ারদের $1 বিলিয়ন রেখে বাকি সম্পদ নিয়ে নেওয়া হয়, সেই অর্থ দিয়ে আগামী 196 বছর বিশ্বের চরম দারিদ্র্য দূর করা সম্ভব। বিশ্লেষক ও অর্থনীতিবিদদের একাংশ মনে করেন, বিলিয়নিয়ারদের এত বেশি সম্পদ বিশ্বের রাজনীতি, গণমাধ্যম, এমনকি সাধারণ মানুষের চিন্তা ভাবনাকেও প্রভাবিত করে। সবকিছুই অতি ধনীদের স্বার্থের অনুকূলে চলে যায়। যদিও এই বিষয়ে ভিন্ন মত রয়েছে। কেউ কেউ মনে করেন এই বিপুল সম্পদ বিশ্ব অর্থনীতির জন্য ইতিবাচক। এতে উদ্ভাবক ও নির্মাতারা নতুন প্রযুক্তি ও উদ্ভাবনে অর্থায়নের সুযোগ পান, যা শেষ পর্যন্ত বিশ্বের এগিয়ে চলার ভূমিকা রাখে। বিলিয়নিয়ারদের অস্তিত্ব বিলীন করে দেওয়ার ধারণাটি একেবারেই অবাস্তব। আর কল্পনার জগতে যদি এমনটা ঘটেও, তবে তা উন্নত অর্থনীতির জন্য ডেকে আনবে বড় বিপর্যয়। পশ্চিমা বিশ্বের অধিকাংশ বিলিয়নিয়ারই তাদের বিপুল সম্পদ গড়েছেন বিভিন্ন পণ্য বা সেবা তৈরির মাধ্যমে। সাধারণ মানুষ স্বেচ্ছায় সেসব পণ্য বা সেবা কিনেই তাদের ধনী বানিয়েছেন। বিলিয়নিয়ার বলতে আমরা তাদেরই বুঝি যাদের সম্পদের পরিমাণ $100 কোটি বেশি, কিন্তু এই টাকা তাদের ব্যাংকে নগদ পড়ে থাকে না। বেশিরভাগ সম্পদ থাকে কোম্পানির শেয়ার, জমি বা মেধাস্বত্বের মতো সম্পত্তিতে। অর্থাৎ এগুলো অনেকটাই কাগজে কলমে থাকা সম্পদ। তাদের ব্যাংকে কারিগরি টাকা জমা থাকে না, কিংবা তারা টাকার পাহাড়ে ঘুমান না। অ্যাডাম স্মিথ ইনস্টিটিউটের পাবলিক অ্যাফেয়ার্স ডিরেক্টর ম্যাক্সওয়েল মার্লোর মতে, বিলিয়নিয়ারদের বিলুপ্ত করার চিন্তা সমাজের জন্য ভয়াবহ। তিনি বলেন, এনভিডিয়ার কথাই ভাবুন। প্রতিষ্ঠানটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বিপ্লবের নেতৃত্ব দিচ্ছে, কর্মীদেরও শেয়ার দিচ্ছে। আবার স্পেসএক্স সবার জন্য স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা উন্মুক্ত করে দিয়েছে, যার সুফল আমরা সবাই ভোগ করছি। তিনি আরও বলেন, আবার মুদ্রার উল্টা পিঠটাও দেখুন। যদি বিলিয়নিয়ারদের অস্তিত্ব না থাকে, তবে এসব সাধারণ মানুষের সমস্যা সমাধানের আগ্রহও থাকবে না। এতে আমরাই প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হব। সমস্যাগুলো সমস্যাই থেকে যাবে। পৃথিবীতে যদি সম্পদ আরও ন্যায্যভাবে বন্টন করা হতো, তাহলে উন্নয়নশীল দেশগুলো অনেক বেশি লাভবান হতো। কারণ বিলিয়নিয়ারদের যে বিপুল সম্পদ, তা শুধু তাদের দেশ থেকেই তৈরি হয়নি, বড় কাঁচামাল, শ্রম ও উৎপাদনের বড় অংশই আসে গ্লোবাল সাউথের দরিদ্র দেশগুলো থেকে। তাই করের টাকাও ন্যায্যভাবে সেই দেশগুলোতে ফিরে যাওয়া উচিত। বেলজিয়ামের অ্যান্টওয়ার্প শহরের উদাহরণ দেওয়া যাক। এটি একটি চমৎকার শহর। সেখানকার মানুষের জীবনযাত্রার মানও অনেক উন্নত। এই সমৃদ্ধির ভিত্তি হল ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর হীরা। অথচ কঙ্গোর মানুষের ভাগ্যের চাকা ঘোরেনি। আমাদের প্রশ্ন তুলতে হবে, কেন এই বৈষম্য? এটি কোনো দয়া দাক্ষিণ্যের বিষয় নয়, বরং বিশ্ব অর্থনীতিকে ঠেলে সাজিয়ে ন্যায্য ব্যবস্থা গড়ে তোলাই মূল কথা।
অতীতে অতিরিক্ত সম্পদের উপর 97 থেকে 98% পর্যন্ত কর আরোপের নজির ছিল, কিন্তু গত 30 থেকে 40 বছরে বৈষম্য দ্রুত বাড়ছে এবং সরকারগুলো সংকটে পড়ে ব্যয় কমাচ্ছে, যার বেশিরভাগ চাপ পড়ে নিম্ন আয়ের মানুষের উপর। গ্লোবাল ইনস্টিটিউট ফর সাস্টেইনেবল প্রসপেরিটির প্রেসিডেন্ট ফাদেল কাবুব বলেন, শুধু বিলিয়নিয়ারদের কর ধরলে সমস্যার সমাধান হবে না। যদি আজ আমরা সব বিলিয়নিয়ারকে সরিয়ে দিই, তাহলে আমি নিশ্চিত করে বলতে পারি পরের সপ্তাহে নতুন একদল বিলিয়নিয়ার তৈরি হয়ে যাবে। অর্থাৎ সমস্যা ব্যক্তিতে নয়, ব্যবস্থায়। বিলিয়নিয়ারদের এই উত্থান আসলে নীতিগত ব্যর্থতার ফল। তাদের অস্তিত্ব থাকাটাই অযৌক্তিক। বর্তমান অর্থনৈতিক কাঠামো এমনভাবে সাজানো হয়েছে যাতে সম্পদ সহজেই গুটি কয়েক মানুষের হাতে জমা থাকে। এ ব্যবস্থা সাধারণ মানুষের স্বার্থ, পরিবেশ বা ন্যায় বিচারের জন্য তৈরি হয়নি, বরং এটি বিলিয়নিয়ারদের স্বার্থ রক্ষার্থেই টিকে আছে। আবার অনেকে বলেন, বিলিয়নিয়ারদের ওপর কর বাড়িয়ে সেই অর্থ জনকল্যাণে ব্যয় করা হোক, কিন্তু এতে মূল সমস্যা সমাধান হয় না। কারণ এতে সরকার ধনীদের কাছ থেকে পাওয়া করের উপরই নির্ভরশীল হয়ে পড়ে। মনে হয় বিলিয়নিয়াররা কর দিলে তবেই জনগণের সেবা চলবে। তাই বিশেষজ্ঞরা মনে করেন, যদি সত্যিই বৈষম্য কমাতে হয় তাহলে কর নয়, আইন বদলাতে হবে। বিশেষ করে বড় কোম্পানির একচেটিয়া আধিপত্য রোধে নতুন ও আধুনিক আইন দরকার, যাতে কেউ অতি দ্রুত অঢেল সম্পদ জমাতে না পারে। পুরনো ও সেকেলে নিয়ম দিয়ে এই সমস্যার সমাধান সম্ভব নয়। বিলিয়নিয়ারদের সরিয়ে দিলে গণমাধ্যমের কি হবে তা নিয়ে প্রশ্ন থাকেই। কারণ বিলিয়নিয়ারদের গণমাধ্যমের মালিক হওয়াটা নতুন কিছু নয়, এটি দীর্ঘদিনের চর্চা। কিন্তু এখন পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে তারা কেবল টাকার জোরে পুরো একটি মিডিয়া প্ল্যাটফর্ম বা প্রতিষ্ঠান কিনে ফেলছেন। যেমন জেফ বেজোস ওয়াশিংটন পোস্টের মালিক আর ইলন মাস্ক এক্সের মালিক। এর ফলে সাধারণ মানুষের কাছে কি তথ্য পৌঁছাবে এবং কে তা ঠিক করে দেবে তা বদলে যায়। এছাড়া বিলিয়নিয়াররা প্রায়ই দাবি করেন তারা সাংবাদিকতাকে বাঁচানোর জন্যই মিডিয়া কিনছেন, কিন্তু তাদের এই মহৎ উদ্দেশ্য ততক্ষণই থাকে যতক্ষণ তাদের নিজেদের স্বার্থে আঘাত না লাগে, কিংবা যতক্ষণ তারা এর মধ্যে লাভ খুঁজে পান। এখানে মাস্কের উদাহরণ স্পষ্ট। তিনি নিজের রাজনৈতিক বা ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়নের জন্য এক্স প্ল্যাটফর্ম ব্যবহার করছেন। মোট কথা, গণমাধ্যম নিয়ন্ত্রণ মানে তথ্যের প্রবাহ নিয়ন্ত্রণ করা, যার ফলে মালিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো সাধারণত তেমনভাবে সমালোচিত হয় না। পশ্চিমা বিশ্বের দিকে তাকালে দেখা যায় সম্পদ ও ক্ষমতা ক্রমশ গুটি কয়েক মানুষের হাতে। তবে ইতিহাস দেখায় এমন ধন সঞ্চয় ভেঙে দেওয়া সম্ভব। ইতিহাস বলছে সম্পদের এমন পাহাড় গড়ার ঘটনা নতুন নয়, আবার তা ভেঙে দেওয়ার নজিরও আছে। উদাহরণস্বরূপ 1910-এর দশকে জন ডি রকফেলার ছিলেন বিশ্বের শীর্ষ ধনী, কিন্তু তৎকালীন মার্কিন সরকার তার একচেটিয়া ব্যবসা ভেঙে দিয়েছিল। 1944 সালে মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট অতি ধনীদের আয়ের ওপর সর্বোচ্চ 94% কর আরোপ করেছিলেন। এটি নিউ ডিল কর্মসূচির অর্থায়নে সাহায্য করে এবং যুক্তরাষ্ট্রকে 1930-এর দশকের ভয়াবহ মহামন্দা থেকে দেশকে তুলে আনে। সম্প্রতি পানামা পেপারস ও লাক্স লিক্সের মতো ঘটনা ধনকুবেরদের গোপন সম্পদের তথ্য ফাঁস করেছে। এতে মানুষের মধ্যে অর্থনৈতিক অসন্তোষ ও ক্ষোভ বেড়েছে। ফ্রান্সে বিলিয়নিয়ারদের ওপর কর আরোপের প্রস্তাব জোরদার হচ্ছে এবং G20 সম্মেলনে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা অতি ধনীদের ওপর কর আরোপের বিষয়টিকে এজেন্ডার শীর্ষে রেখেছেন। এখন প্রশ্ন হলো, এই কর কখন কার্যকর হবে, আদৌ বসানো যাবে কি না? তবে এই লড়াইয়ে জেতা সহজ নয়। একসময় আয়কর ব্যবস্থাকে মার্ক্সবাদী আখ্যা দিয়ে বিরোধিতা করা হতো, কিন্তু শেষ পর্যন্ত তা প্রতিষ্ঠিত হয়েছে। অতি ধনীদের সম্পদের কিছু অংশ পুনর্বণ্টন করা গেলে পশ্চিমা বিশ্বে ধন সম্পদের অসমতা ও এর ভিত্তিতে ছড়ানো ভীতিও কমতে পারে। মূলত অতীতে প্রগতিশীলরা সম্পদ পুনর্বণ্টনের দাবিতে খুব সক্রিয় ছিলেন না। এই সুযোগে ডানপন্থী ও ধনকুবেররা অভিবাসী বিরোধী মনোভাব ও বিদেশি বিদ্বেষকে সামনে এনেছেন।